এবার আমরা করব অস্থি সন্ধি। কি বলবো? অস্থি সন্ধি। অস্থি সন্ধি কাকে বলে? দুটো অস্থির সংযোগ স্থলকে বলা হয় অস্থি সন্ধি। এই দেখো, এই একটা অস্থি, এই একটা অস্থি, এই দুটোর মাঝখানে এই যে সংযোগস্থল, দুটো অস্থির মাঝখানে কি বলা হয়? অস্থি সন্ধি। এই দেখো, এইখানে দেখো, এই একটা অস্থি, এই একটা অস্থি, এই দুটো অস্থির সংযোগস্থলকে কি বলা হয়? অস্থি সন্ধি। তাহলে অস্থি সন্ধি হলো, এক কথায় কি বলবো, দুটো অস্থির সংযোগ স্থলকে বলা হয় অস্থি সন্ধি। এই দুটো অস্থি, এই যে এরকম দুটো অস্থি যেখানে যেখানেই আছে, এইরকম দুটো অস্থি, এই দুটো অস্থির মাঝখানে এক ধরনের তরল পদার্থ থাকে, যে তরল পদার্থটাকে বলা হয় পিচ্ছিলকারক তরল পদার্থ বা সাইনোভিয়াল তরল পদার্থ। এটাকে কি বলা হয়? পিচ্ছিলকারক তরল পদার্থ বা সাইনোভিয়াল তরল পদার্থ। সাইনোভিয়াল তরল পদার্থ। তাহলে এই তরল পদার্থের কাজ কি? এই তরল পদার্থটা এই দুটো অস্থির মধ্যে, এই যে পিচ্ছিলকারক যে তরল পদার্থটা রয়েছে, যাতে হাড়ে হাড়ে ঘষা না খায় বা হাড়টা ক্ষয়ে না যায়, সেই তরল পদার্থটাই সেটা মেনটেন করে। এই কারণে হাড়গুলো ক্ষয়ে যায় না। কিন্তু যখন বয়স বাড়তে থাকে তখন দেখবে মা ঠাকুমারা প্রায় বলেন হাড়ের পায়ে হেঁটে যেতে পারছেন না, তাদের হাঁটুতে যন্ত্রণা হচ্ছে। সেখানে কি হয়? সেখানে হয় তরল পদার্থটা কমে যায়। কমে গেলে কি হয়? হাড়ে হাড়ে ঘষা খায়, যার কারণে যন্ত্রণা হয়। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার কি বুঝলাম? দুটো অস্থির সংযোগস্থলকে বলা হয় অস্থি সন্ধি, আর অস্থি সন্ধির মধ্যে এক রকমের তরল পদার্থ রয়েছে, যাকে আমরা সাইনোভিয়াল তরল পদার্থ বা পিচ্ছিলকারক পদার্থ বলি। এই সাইনোভিয়াল তরল পদার্থ যত কমে যাবে, হাড়ে হাড়ে ঘষা খাবে, যন্ত্রণা হবে, হাড় ক্ষয়ে যাবে। এরপর দেখো, এই অস্থি সন্ধিকে আমরা দুভাগে ভাগ করেছি। দুভাগে ভাগ করেছি। একটা ভাগ করেছি মুভমেন্টের উপর। কি করেছি? মুভমেন্টের উপর ভাগ করেছি। মুভমেন্টের উপর, মুভমেন্ট মানে কি? চলাফেরার উপর, নড়াচড়ার উপর, মুভমেন্টের উপর। আর একটাকে ভাগ করেছি গঠনগত দিক থেকে। গঠনগত দিক থেকে, ঠিক আছে? এই অস্থি সন্ধিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা মুভমেন্টের উপর আর একটা হচ্ছে গঠনগত দিক থেকে। দেখো, মুভমেন্টের উপর যে ভাগ করেছি, একে আমরা আবার তিন ভাগে ভাগ করেছি। এক ভাগ করেছি যাকে বলছি আমরা অচল অস্থি সন্ধি। অচল অস্থি সন্ধি। অচল অস্থি সন্ধির নাম কি? মাথা, এই যে মাথা বলছে খুলি, এই যে খুলির মধ্যে যে সকল হাড়গুলো রয়েছে বা অস্থিগুলো রয়েছে, সেগুলো চলাফেরা করতে পারে না, মানে নড়াচড়া করতে পারে না। সেই জন্য এইগুলোকে বলা হয় অচল অস্থি সন্ধি, খুলির অস্থি সন্ধি। যেটা কোথায় রয়েছে? খুলির অস্থি সন্ধিগুলো সব অচল অস্থি সন্ধি। আর একটা বিভাগ করেছি ঈষৎ সচল। ঈষৎ সচল অস্থি সন্ধি।
ঈষৎ সচল অস্থিসন্ধি কোথায় রয়েছে? ঘাড়, ঘাড়ের যে অস্থিসন্ধিগুলো রয়েছে, ঘাড়ে কি হয়, আমরা মাঝে মাঝে এদিক ওদিক তাকাই, এপাশ ওপাশ নজর করি, সেইগুলো কি মাঝে মাঝে ঈষৎ সচল, ওই জন্য বলছি কি ঈষৎ সচল অস্থিসন্ধি। আর একটা কি বলেছি, সচল অস্থিসন্ধি, সচল অস্থিসন্ধি, সেটা হচ্ছে হাঁটু। হাঁটু দেখো আমরা মুভমেন্ট করতে পারি, এগুলো কনুইয়ের যে অস্থিসন্ধি সেগুলো হচ্ছে মুভমেন্ট করতে পারি। তাহলে আমরা মুভমেন্টের উপর 3 ভাগে ভাগ করেছি, একটা অচল অস্থিসন্ধি, একটা ঈষৎ সচল অস্থিসন্ধি, আর একটা সচল অস্থিসন্ধি। অচল অস্থিসন্ধি হচ্ছে খুলির যে অস্থিগুলো সেগুলো নড়াচড়া করতে পারে না বলে অচল। ঈষৎ সচল মানে মাঝে মধ্যে নড়াচড়া করে, ঘাড়ের অস্থিসন্ধিগুলো মাঝে মধ্যে নড়াচড়া করে, এই জন্য ঈষৎ সচল অস্থিসন্ধি। আর সচল অস্থিসন্ধি হাঁটু। এরপর গঠনগত দিক থেকে আমরা একে 4 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বল ও সকেট, বল ও সকেট অস্থিসন্ধি। বল ও সকেট অস্থিসন্ধি ব্যাপারটা আমি বলে দিচ্ছি। দেখো এই যে এটা কোমর, এই কোমরে দেখতে পাচ্ছ, এই কোমরে এই যে, আর এইটা কি ফিমার, ফিমারে একটা গোল বলের মতন রয়েছে, ঠিক আছে। আর কোমরে একটা সকেট রয়েছে, সকেট দেখো এখানে একটু পরিষ্কার করে দিয়েছে। দেখো এটা যদি এই যে এটা ফিমার, ফিমারের উপরটা কি রয়েছে, বলের মতন রয়েছে, আর এইটাকে আমরা সকেট বলছি, মানে শনি চক্র, এই যে এটি শনি চক্র, এই শনি চক্রের মধ্যে এই বলটা ফিট হয়ে যায়। তাহলে এইটা কি বলছে, বল ও সকেট সন্ধি। তাহলে বল ও সকেট সন্ধি কোথায় থাকে না, কোমর ও ফিমারের মধ্যে যে সন্ধিটা সেট থাকে সেটাই হচ্ছে বল ও সকেট সন্ধি। এই যে এটা বল, ফিমারের উপরে যে বলের মতন অংশটা, আর এই যে এটা সকেট। যেমন সুইচ কারেন্টের বোর্ডে দেখবে যে প্লাগগুলো আছে, তার মধ্যে যে ছেঁড়াগুলো আছে ওইটা সকেট, আর যে প্লাগটা ঢুকাচ্ছি সেটা হচ্ছে এই বলের মতন, এই যে বল ও সকেট, এই জন্য বলছে বল ও সকেট সন্ধি। এটা কোথায় থাকে, এটা কোমর ও ফিমারের মধ্যে, মানে পায়ের উপরে আর কি, ফিমারের মধ্যে যে সন্ধিটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে বল ও সকেট সন্ধি। তাহলে এটা কোথায় থাকে, কোমরের অস্থিসন্ধি, কোমর ও ফিমার এর মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে গেল বল ও সকেট সন্ধি। এরপর হচ্ছে 2 নম্বর হিঞ্জ সন্ধি। হিঞ্জ সন্ধি বা এটাকে বলা হয় হিঞ্জ সন্ধি। দেখো এই যে হিঞ্জ সন্ধি, এই হিঞ্জ বা এটাকে কবজা সন্ধিও বলা হয়, বা এটাকে কি বলা হচ্ছে কবজা সন্ধি। কবজা সন্ধি, হিঞ্জ হ দেওয়া আছে দেখতে পাচ্ছ, হ মানেই মনে রাখার জন্য আমি এই কারণে বলছি, হ মানে হাঁটু। কোথায় দেখা যায়, হাঁটুতে। আর একটা জায়গায় দেখা যায় কনুই, হাতের কনুই, হাতের কনুই। একটু লক্ষ্য করো, হিঞ্জ বা কবজা বলেছি, কবজা মানে ঘরের দরজা দেখবে কবজা লাগানো থাকে, কবজা লাগানো থাকে বলে দরজাটা কোন দিকে খুলে, একদিকেই খুলে, আর একদিকে খুলতে গেলে খুলবে না, একদিকে খুলে। ঠিক হাঁটুটাও ঠিক তেমনি, একদিকেই দেখবে ভাঁজ হয়, অন্যদিকে ভাঁজ হয় না। কোনুই একদিকে ভাঁজ হয় আর অন্যদিকে ভাঁজ হয় না। তার মানে কি, ওখানে এই ঠিক কবজের মতন লাগানো থাকে। যেখানে লক্ষ্য করো হাঁটুর এই যে উপরেরটা কি রয়েছে, উপরেরটা ফিমার, আর নিচে এই যে দেখতে পাচ্ছ, এই যে নিচের যেটা এটাতে এই যে দুটো রয়েছে, একটা হচ্ছে টিবিয়া আর একটা হচ্ছে ফিবুলা, ঠিক আছে। এই নিচের দুটো হাড় রয়েছে, এর আগে আমি বলেছি এর মধ্যে দুটো হাড় রয়েছে। এই যে এই দুটো যে অস্থিসন্ধি,
এটাকে বলা হচ্ছে হিঞ্জ সন্ধি। তাহলে হিঞ্জ মানে হ আছে মানে হাঁটু, তাহলে হাঁটুতে দেখা যায় আর কনুইয়ে দেখা যায়। এগুলো কেবলমাত্র কবজার মতন একদিকে খোলে। এরপরে রয়েছে পিভট সন্ধি। পিভট সন্ধি আমাদের এই গলায় দেখা যায়। কোথায় দেখা যায়? গলায়। দেখো গলায় এই যে দেখতে পাচ্ছ, এটা 2 নম্বর কশেরিকা, ঠিক আছে? নিচেরটা কি 2 নম্বর কশেরিকা, আর উপরেরটা হচ্ছে 1 নম্বর কশেরিকা। এই 2 নম্বর কশেরিকাকে অক্ষ করে 1 নম্বর কশেরিকা ঘোরাফেরা করে। দেখতে পাচ্ছ তীর চিহ্ন দিয়ে আছে, এই যে এদিক ওদিক ঘোরাফেরা করে। গলায় এই ধরনের অস্থিসন্ধিটা দেখা যায়। এই 1 নম্বর কশেরিকার একটা নাম আছে যাকে আমরা বলি অ্যাটলাস। দেখো 1 নম্বর কশেরিকার একটা নাম আছে, তাকে বলি অ্যাটলাস। এই যে সন্ধিটা, এই সন্ধিটাকে বলা হয় পিভট সন্ধি। এর সাহায্যে কি হয়, আমরা এদিক ওদিক গলাটা ঘোরাতে পারি। এই যে আমরা মাথা ঘুরাই, এদিক ওদিক মাথা ঘুরাতে পারি খুব সহজেই মাথা ঘুরাতে। তাহলে এটা হচ্ছে পিভট সন্ধি। পিভট সন্ধি তাহলে কোথায় দেখা যায়? গলায় দেখা যায়। আর একটা হচ্ছে স্যাডেল সন্ধি। দেখো এই যে স্যাডেল সন্ধি। স্যাডেল সন্ধিটা বুড়ো আঙুলে দেখা যায়। একটু খেয়াল করে দেখো, আমরা যখন ঘোড়ার পিঠে চাপি, ঘোড়ার পিঠে একটা এই টাইপের চামড়ার একটা চামড়া দিয়ে, যে ঘোড়ার পিঠে চামড়া দিয়ে একটা পোরশন লাগানো থাকে। এর উপর কি হচ্ছে, এর উপর তুমি ধরো বসলে, এবার ঘোড়াটা যখন চলছে তুমি কি করবে? সামনের দিকে যাবে একবার পেছনের দিকে যাবে। এটা মানে দেখতে পাচ্ছ একবার অবতল ও উত্তল এরকম ভাবে করা আছে। তাহলে একবার তুমি সামনের দিকে যাবে, একবার তুমি পেছনের দিকে যাবে ঘোড়াটা যখন চলতে থাকবে। ঠিক তেমনি দেখো বুড়া আঙুলটা দেখো, এইখানটা, এটা যদি তুমি ঘোড়ার এটা ধরো, এই যে সামনের দিকে একবার যাচ্ছে, একবার পেছন দিকে যাচ্ছে। এটাকে যদি তুমি পর্ষণ ধরো, একবার সামনের দিকে যাচ্ছে, একবার পেছন দিকে যাচ্ছে। এইখানে যে সন্ধিটা রয়েছে এটাকে বলা হচ্ছে স্যাডেল সন্ধি, ঠিক আছে? তাহলে এটা বুড়া আঙুলে দেখা যায়। এই যে দেখো এই ধরনের সন্ধিগুলো বুড়া আঙুলে দুটিতে দেখা যায়। তাহলে আমরা অস্থিসন্ধি নিয়ে আরেকবার বলে দিচ্ছি। দেখো অস্থিসন্ধিকে আমরা দুটো ভাগে ভাগ করে দিয়েছি। একটা হচ্ছে মুভমেন্টের উপর নির্ভর করে আমরা অস্থিসন্ধিকে 3টে ভাগে ভাগ করেছি, আর গঠনগত দিক থেকে আমরা 4টে ভাগে ভাগ করেছি। মুভমেন্টের উপর বেস করে একটা হচ্ছে অচল অস্থিসন্ধি, যার উদাহরণ খুলির মধ্যে যে সকল অস্থি রয়েছে সেটা হচ্ছে অচল অস্থিসন্ধি। ঈষৎ সচল অস্থিসন্ধি, ঘাড়ের অস্থিসন্ধিগুলো হচ্ছে ঈষৎ সচল অস্থিসন্ধি। আর সচল অস্থিসন্ধি হাঁটু, এইটা হচ্ছে সচল অস্থিসন্ধি। এখানে দেখো, এখানে দেওয়া আছে এই যে অচল অস্থিসন্ধি, বইয়ে পড়ে নেবে। এইরকম ভাবে ছক করে তোমরা পড়লে মনে রাখতে সুবিধা হবে। এই যে অচল অস্থিসন্ধি, খুলির ভিতরের অস্থিগুলো। তারপর হচ্ছে ঈষৎ সচল সন্ধি এইগুলো, আর একটা হচ্ছে সচল অস্থিসন্ধি। তাহলে এখানে এই 3টে হয়ে গেল। আর গঠনগত দিক থেকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। এই যে একটা হচ্ছে বল সকেট, আর যেটা কোমর ও ফিমারের মধ্যে দেখা যায়। হিঞ্জ সন্ধি কবজার মতন হাঁটু ও কনুইয়ে দেখা যায়। পিভট সন্ধি গলাতে দেখতে পাওয়া যায়। আর স্যাডেল সন্ধি বুড়া আঙুলে দেখা যায়। এগুলো বিশদভাবে ব্যাখ্যা করে দিয়েছি। এরপর দেখো আরেকটা জিনিস আমাদের দেখার আছে, একটা হচ্ছে লিগামেন্ট, আর একটা হচ্ছে টেন্ডন। বইয়ে আছে দেখো লিগামেন্ট আর টেন্ডন। দেখো এই যে লিগামেন্ট আর একটা হচ্ছে টেন্ডন। দেখো
লিগামেন্ট আর টেন্ডন জিনিসটা কি? লিগামেন্ট আর টেন্ডন দুটোই সুতোর মতন, দুটোই কি সুতোর মতন, সরু সরু সুতো দেখেছ, সুতোর মতন জিনিস লিগামেন্ট। লিগামেন্টটা দুটোই সুতোর মতন, কিন্তু লিগামেন্টের একটা কেস রয়েছে কি, এটা দুটো হাড়ের মধ্যে, হাড় মানে দুটো অস্থির মধ্যে, দুটো অস্থির মধ্যে, দুটো অস্থির মধ্যে সরু সুতোর মতন যে অংশটা এই দুটো অস্থিকে যুক্ত করে রাখে, মানে যোগ করে রাখে। দুটো হাড়ের মধ্যে যে সরু সুতোর মতন অংশটা দুটো হাড়কে যোগ করে রাখে, তাকে বলা হচ্ছে লিগামেন্ট। মনে থাকবে, দুটো হাড়ের মধ্যে এই একটা হাড় আর এই একটা হাড়, এই হাড়ের মধ্যে যে সুতো দ্বারা এটা যোগ করা থাকে, এইটাকে কি বলছে? লিগামেন্ট। লিগামেন্ট, এই একটা হাড়, এই একটা হাড়। সবসময় মনে রাখবে লিগামেন্টটা কি, লিগামেন্টটা দুটো হাড়কে যোগ করে রাখে বা বেঁধে রাখে, সেই সরু সুতোর মতন অংশটাকে বলা হয় লিগামেন্ট। আর টেন্ডনটা কি? এই টেন্ডন হচ্ছে পেশি রয়েছে আর হাড় রয়েছে, এই পেশিকে হাড়ের সঙ্গে, পেশি যুক্ত হাড়, মনে রাখবে। এই যে টেন্ডনটা কি, পেশি যুক্ত হাড়, এই পেশিকে হাড়ের সঙ্গে যোগ করে রাখে। যে সরু সুতোর মতন অংশটা পেশিকে হাড়ের সঙ্গে সংযোগ করে রাখে বা বেঁধে রাখে, তাকে বলা হয় টেন্ডন। মনে থাকবে, লিগামেন্টটা কি না, দুটো হাড়কে বেঁধে রাখছে বা সংযোগ করে রাখছে, তাকে বলে লিগামেন্ট। আর টেন্ডন হচ্ছে পেশিকে হাড়ের সঙ্গে বেঁধে রাখছে, যে সুতোর মতন অংশটা, তাকে বলা হয় টেন্ডন। এখানে পড়ে নেবে, পরিষ্কার হয়ে যাবে। তাহলে আজকে আমি অস্থিসন্ধিটা ক্লিয়ার করে দিলাম। এরপর দেখো অস্থিসন্ধির সমস্যা। এই দেখো অস্থি সন্ধির সমস্যা। 1 নম্বর, ওই অস্থিসন্ধির সমস্যা থেকে আমাদের যে রোগগুলো হয়, 1 নম্বর রোগ হচ্ছে গেঁটে বাত। গেঁটে বাত, এই গেঁটে বাত কথাটা শুনেছ, এই গেঁটে বাত অস্থিসন্ধির সমস্যা থেকেই আসে। কি করে হয় দেখো, ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি অস্থিসন্ধিতে বেড়ে যায়, তাহলে অস্থিসন্ধি ফুলে ওঠে। কি হয়? গেঁটে বাতটা কি না, ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, এই ইউরিক অ্যাসিডের পরিমাণটা যদি অস্থিসন্ধিতে যদি বেড়ে যায়, কি হয়? বেড়ে যায়। ইউরিক অ্যাসিডের পরিমাণটা যদি অস্থিসন্ধিতে বেড়ে যায়, তখন কি হয়? অস্থিসন্ধি ফুলে ওঠে, ফুলে ওঠে। যার ফলে ওই জায়গাটা কি রকম হয়? লালচে টাইপের হয়ে যায় ও গরম হয়ে ওঠে, যার ফলে তীব্র যন্ত্রণা হয়। তাহলে 1 নম্বর গেঁটে বাতটা কি না, ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি অস্থিসন্ধিতে বেড়ে যায়, তখন অস্থিসন্ধি ফুলে ওঠে, ফুলে ওঠে। ঠিক আছে, অস্থিসন্ধি ফুলে ওঠে, যার কারণে লালচে গরম হয়ে ওঠে ওই জায়গাটা, যার পরিণাম তীব্র যন্ত্রণা। আরেকটি হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস,
মাটিয়েড আর্থ্রাইটিস, এই একটা রোগ রিউমাটেড আর্থ্রাইটিস। এটি হয়ে থাকে অস্থিসন্ধির মধ্যে যে সাইনোভিয়াল তরল থাকে, সাইনোভিয়াল তরল, যেটাকে আমরা পিচ্ছিলকারক তরল বলি, এটা হচ্ছে দুটো অস্থিসন্ধির মধ্যে থাকে। মানে অস্থিসন্ধির মধ্যে যে সাইনোভিয়াল তরলটা থাকে, সেই সাইনোভিয়াল তরলের পরিমাণটা যদি বেড়ে যায়, তখন অস্থিসন্ধিটা ফুলে ওঠে। যার ফলে এই সাইনোভিয়াল তরলটা সাইনোভিয়াল পর্দায় প্রদাহ সৃষ্টি করে। রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে হচ্ছে যে রোগটা হয় তাতে কি হয়, সাইনোভিয়াল তরলটা বেড়ে যায়, যার ফলে অস্থিসন্ধিটা ফুলে ওঠে, যার কারণে এই সাইনোভিয়াল তরলটা সাইনোভিয়াল পর্দায় প্রদাহ সৃষ্টি করে। 3 নম্বর সমস্যা হচ্ছে অস্ট্রিও আর্থ্রাইটিস। এটা একটা রোগ, অস্ট্রিও আর্থ্রাইটিস। এর ফলে কি হয়, হাত, হাঁটু, মেরুদণ্ডের অস্থিসন্ধি আক্রান্ত হয়। হাত, হাঁটু ও মেরুদণ্ডের মধ্যে যে অস্থিসন্ধি রয়েছে সেগুলি কি হয়, আক্রান্ত হয়। এর জন্য অস্থিসন্ধির স্থলটি শক্ত হয়ে যায়। অস্থিসন্ধির মধ্যে যে জায়গাটা রয়েছে, অস্থিসন্ধি স্থলটি শক্ত হয়ে যায়। যার ফলে কি হয়, বেশি নড়াচড়া করা যায় না। অস্ট্রিও আর্থ্রাইটিস রোগটা তাহলে অস্থিসন্ধির সমস্যা থেকেই হয়। কোথায় হয় না, হাত, হাঁটু ও মেরুদণ্ডের অস্থিসন্ধিতে এইগুলি আক্রান্ত হয়। হাত, হাঁটু ও মেরুদণ্ডের অস্থিসন্ধিগুলো আক্রান্ত হয়। এই অস্থিসন্ধিটি যখন আক্রান্ত হয়, তখন অস্থিসন্ধির যে স্থলটা, অস্থিসন্ধির ওই জায়গাটায় শক্ত হয়ে যায়, যার ফলে কি হয়, বেশি নড়াচড়া করা যায় না। তাহলে আমাদের অস্থিসন্ধি থেকে 3 ধরনের রোগ হয়। একটা হচ্ছে গেঁটে বাত, 2 নম্বর হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, 3 নম্বর হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস।